আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনটি হলো, এই আন্দোলনে প্রায় ৩ শতাধিক আন্দোলনকারী নিহত হয়েছে এবং অসংখ্য সেটা কয়েক হাজার হয়তো গুরুতরভাবে আহত হয়ে তারা চিকিৎসাধীন। তো এই যে মৃতের যে সংখ্যাটা, এই সংখ্যাটা আগামী দিন হয়তো আরও অনেকটা বেশি হবে। তো দর্শক, এখন ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এত রক্তের উপর দিয়ে আমরা তো কোটা সংস্কার চাইনি। তো দর্শক, এত যে প্রাণহানি ঘটলো, যেটা একটা গণহত্যার মতো ঘটনা ঘটলো, এই গণহত্যাটি কি সত্যি দরকার ছিল? এই গণহত্যার জন্য মূলত কারা দায়ী? দর্শক, আপনারা জানেন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের আমলা মন্ত্রী তারা ইতিমধ্যে বলতে শুরু করেছে যে এই হত্যাকাণ্ডের পিছনে জামাত শিবির এবং বিএনপি ছাত্র দলের হাত আছে এবং বিএনপির হাত আছে। তো দর্শক, আপনারা জানেন তো জানুয়ারি 7 নির্বাচনের পরবর্তীকালে বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো বৃহৎ কোনো আন্দোলন এই সরকারের বিরুদ্ধে তারা কিন্তু গড়ে তুলতে পারেনি। সরকার খুবই মসৃণভাবে তাদের শাসন ব্যবস্থা কিন্তু পরিচালনা করছে, যদিও এই নির্বাচনটি ছিল একটি দামি নির্বাচন। তো দর্শক, এই যে হত্যাকাণ্ডগুলো ঘটলো, এই হত্যাকাণ্ডের দায় অবশ্যই সরকারকে নিতে হবে। কেন নিতে হবে তার ব্যাখ্যা আমি করছি। আপনারা জানেন 2018 সালেও এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছিল। তখন প্রধানমন্ত্রী একটি প্রজ্ঞাপন জারি করে এই কোটা যে ব্যবস্থাটাকে সেটাকে তুলে দেন। এবার কিছুদিন আগে হাইকোর্ট এই কোটা ব্যবস্থাটাকে হাইকোর্টের রায়ে পুনর্বহাল করে, কিন্তু এই হাইকোর্টের রায়ে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটি হচ্ছে হাইকোর্টের রায়ে বলা ছিল যে সরকার যদি মনে করে এই কোটার যে সংখ্যাটা অর্থাৎ যত শতাংশ কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধার পরিবারকে দেওয়া হচ্ছে সেটা কমাতেও পারবে, বাড়াতেও পারবে। রায়টা ছিল এরকম। তো এক্ষেত্রে যখন হাইকোর্ট রায় দিল, তখন কোটা সংস্কারের ক্ষেত্রে সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে সরকার এই বিষয়টিকে নিয়ে সংসদে একটি গ্রহণযোগ্য, সকলের জন্য যেটা গ্রহণযোগ্য হবে এরকম একটি কোটার ব্যাপারে একটি আইন পাশ করতে পারত। কিন্তু সরকার কিন্তু সেটা করেনি। বরং যখন কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীরা পথে নামতে শুরু করলো, তখনও আন্দোলন খুবই নিরীহ, খুবই যৌক্তিক, কিন্তু প্রথম থেকেই সরকার বল প্রয়োগের রাজনীতি নিয়েছিল। বল প্রয়োগ আর কিছু ট্যাগ লাগানোর চেষ্টা করেছিল। সরকার প্রথম থেকেই বলছিল যে এই ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে এটার পিছনে জামাত শিবির, বিএনপি, মোট কথা বিরোধী রাজনৈতিক দলগুলো যুক্ত আছে, এই বলে প্রথম দিকে এই আন্দোলনকে অবহেলা করা হয়েছিল। এবং যখন দিনের পর দিন এই আন্দোলন তীব্রতা পাচ্ছিল, তখন একসময় এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য রাজাকার ট্যাগ দেওয়া হলো এবং তার সঙ্গে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা এই ছাত্রছাত্রীদের উপর ব্যাপকভাবে নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে গিয়ে ছাত্রছাত্রীরা প্রতিরোধ তৈরি করলো এবং এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে রাজাকারের আন্দোলন হিসেবে চিহ্নিত করা শুরু করলো। এক পর্যায়ে গিয়ে এই ছাত্রছাত্রীরা অভিমানের দুঃখে তারা বলতে শুরু করলো যে চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই ধরনের স্লোগান যখন শুরু হলো, তখন আওয়ামী লীগ এই স্লোগানটিকে আরও বেশি করে তাদের দলীয় কাজে ব্যবহারের চেষ্টা করলো, আরও বেশি করে বল প্রয়োগ করার রাস্তায় তারা হাঁটলো এবং এই বল প্রয়োগের ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায় থেকে প্রকাশ্যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বিবৃতি দেওয়া হয়েছিল। তো দর্শক, শেষ পর্যন্ত একটা গণহত্যা সংগঠিত হলো, বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল, অসংখ্য অমূল্য প্রাণ অকাতরে পৃথিবীর থেকে বিদায় নিল। তারপরে সরকারের টনক নড়ল, সরকার তড়িঘড়ি করে সুপ্রিম কোর্টকে দিয়ে একটি রায় দেওয়ালো, যে রায়ে কোটা সংস্কার করা হলো। কিন্তু দর্শক, এই যে কোটা সংস্কারটা সুপ্রিম কোর্ট করে দিল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ করে দিল, এটা তো সরকার করতে পারত, কিন্তু না, সরকার এটা করেনি। কারণ সরকারের ওই পুরনো অভ্যাস, তারা জেনে গেছে যে যত বড় আন্দোলন হোক না কেন সরকারের দলীয় যে ক্যাডার, দলীয় যে মাস্তান এবং সরকারের অনুগত
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছুকেই দমন পীড়নের মাধ্যমে ধ্বংস করে দেবে এবং যদি কেউ বেশি বাড়াবাড়ি করে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হবে, তাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হবে। দর্শক, এই রাজাকার ট্যাগ দেওয়াটা এদের একটা পুরনো অভ্যাস। এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে যারাই কথা বলুক, সেটা যত বড় যুক্তিসঙ্গত হোক না কেন, যখনই শেখ হাসিনার বিপক্ষে যাবে তখনই তাকে রাজাকার হিসেবে ট্যাগ দেওয়া হবে। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, এই এস.কে. সিনহা যখন শেখ হাসিনার অনেক অন্যায় দাবি মানতে পারছিলেন না, তখন এই এস.কে. সিনহাকেও পাকিস্তানের দালাল, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISIS এজেন্ট এবং রাজাকার বলে তাকেও কিন্তু চিহ্নিত করা হয়েছিল। তো দর্শক, এখন যতই সরকার তার দায় এড়ানোর চেষ্টা করুক, এই গণহত্যার জন্য অবশ্যই শেখ হাসিনা সরকার দায়ী এবং আন্দোলনকে এই মুহূর্তে স্তিমিত করলে ভুল হবে। শান্তিপূর্ণ আন্দোলন বাংলাদেশের জনগণকে এখনও করতে হবে, কারণ তারা যদি শান্তিপূর্ণভাবে এই সরকারের পতন ঘটাতে না পারে, তারা যদি রাজপথ পরিত্যাগ করে, তাহলে একটা সময় দেখা যাবে যে এদের যা ক্ষতি হওয়ার হয়েছে, আগামী দিনে এর চেয়ে আরও অনেক বড় ক্ষতির জন্য কিন্তু বাংলাদেশবাসীকে অপেক্ষা করতে হবে। তো দর্শক, আমার বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।